মানে 10 জন কি এরকম এসেছিলেন যারা নেতাজি বলে নিজেকে দাবি করছিলেন? হ্যাঁ, এবং 10টা এফিডেভিট যারা নিজেকে নেতাজি বলে দাবি করছিলেন? মানে বিভিন্ন সময়, আচ্ছা, বিভিন্ন সময়। Who are the people? স্টালিন, মলতভ, ভিশিনস্কি, এই সমস্ত পার্ষদরা আছেন যে কোথায় সুভাষকে রাখা হবে। এভরিথিং ওয়াজ ইন রাশিয়ান। স্টালিন, মলতভ, ভিশিনস্কি আর অন্যান্যরা সব যারা রয়েছে তারা আলোচনা করছে চন্দ্র বোসকে কোথায় রাখা হবে। দিস ইজ দ্য টেক্সট। তাহলে কি ভারত রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হওয়ার কারণেই চন্দ্র বোস মানে সুভাষ চন্দ্র বোসকে শেষ করে দেওয়া হয়েছিল? শেষ করার জন্য নয়, শেষ করা হতো না। আজকের এই ক্রাইসিসে, ইরান ক্রাইসিস বা মিডল ইস্টের ক্রাইসিসে পেছনে কে দাঁড়িয়ে আছে? রাশিয়া, পুতিন। পুতিন এখন চেঞ্জ হয়ে গেছে। পুতিন ইজ এ ভেরি ক্রুয়েল ম্যান। বিফোর দ্য স্ক্রিন, আমি জানি না বলা ঠিক হবে কিনা, তবু আমি একটা লাইন উচ্চারণ করছি, কারণ ইট উইল গো টু ইন এয়ারে, যে দেয়ার ইজ আ নেম, ঠিক নয়, মানে দিস ইজ ডিসকাশন টেবল ইন দ্য কংগ্রেস। বুঝতে পারছো, কংগ্রেস একটা ম্যারাথন হয়েছিল ফ্রম অগস্ট টু ডিসেম্বর 1956-এ। সেখানে রাখা আছে একজনের নাম, সেটা হচ্ছে চন্দ্র বোস। This is Subhash Chandra Bose speaking to Indians in East Asia, my countrymen in East Asia. I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. We are confident that India shall be free. নমস্কার, আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীর এক নতুন পর্বে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন আমার এই পডকাস্টের শুরুটাই হয়েছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যকে সামনে রেখে। নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত যে কটা কমিশন হয়েছে তার মধ্যে সর্বশেষ কমিশন ছিল মুখার্জি কমিশন। কেন এই মুখার্জি কমিশন গঠিত হলো? কারণ এশিয়াটিক সোসাইটির নির্দেশে একটা গবেষণাধর্মী কাজ চলছিল ইন্দো রাশিয়ার উপরে। সেই কাজ করতে গিয়ে একজন কিছু ফাইল পান, যে ফাইলের অধিকাংশই ছিল কিন্তু রাশিয়ার এবং নেতাজি সংক্রান্ত। তিনি যখন সেই ফাইলগুলো নিয়ে এলেন এবং দেশে দেখালেন, এশিয়াটিক সোসাইটির কর্তৃপক্ষকে দেখালেন, ঠিক তখন থেকেই শুরু হলো আরও একটা নতুন কমিশন তৈরি করার কথা। বিভিন্ন মহল থেকে দাবি উঠতে লাগলো যে শেহনাজ কমিশন শেষ হয়ে গিয়েছে, কিন্তু আরও একটা কমিশন তৈরি হোক, যে কমিশন একদম রাশিয়া পর্যন্ত গিয়ে নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্ত করবে। সেই কমিশনেরই একজন সদস্যকে আজ আমরা আমাদের সাথে পেয়েছি, যিনি ছিলেন এই কমিশনের প্রধান ডেপোনেন্ট এবং সদস্য ডক্টর পূরবী রায়। ডক্টর পূরবী রায়ের কাছ থেকে আজকে আমরা জানবো নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত মুখার্জি কমিশনের রিপোর্ট কি বলে, এবং একই সাথে নেতাজিকে নিয়ে নানা মুনির যে নানা মত আছে। কেউ বলেন তিনি রাশিয়াতে শেষ হয়ে গিয়েছেন, কেউ বলেন তিনি সাধুর বেশে দেশে ফিরে এসেছিলেন, কেউ বা তাকে গুমনামি নামে আখ্যায়িত করেন। এই সমস্ত বিষয়গুলোর খোলসা আজকে আমরা করব ডক্টর পূরবী রায়ের কাছ থেকে। দিদি নমস্কার। পূরবীদি, আপনি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলেন এবং একজন অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের জন্য বলুন যে নেতাজি সংক্রান্ত কি কি তথ্য মুখার্জি কমিশনের হাতে এসেছিল? রাশিয়ার দিকটা প্রথমত এবং মোটামুটিভাবে সরিয়ে রাখা হয়েছিল যাতে মানুষের নজর না কাড়ে, এবং এটা একটা দীর্ঘদিনের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে তোমার রাশিয়ার জায়গাটা, তার সঙ্গে সংশ্লিষ্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যারা বাধা দিয়েছে। সুভাষ কিন্তু অত্যন্ত কি বলবো, এত বেশি শিক্ষিত বলা দরকার, মানে এত বেশি ব্রেনটা তার কাজ করতো। তিনি সব দেখতেন, পড়তেন, প্রত্যেকটা ইজমকে অত্যন্তভাবে একেবারে মানে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, বিবেচনা করতেন, কিন্তু কোনোদিন বলবেন না যে ওই ইজমটাই আমার। উনি তার মাঝখান দিয়ে যেতেন। তাই জন্য ওনাকে কোনোদিন কমিউনিস্টও বলা যায় না, কোনোদিন কংগ্রেসও বলা যায় না, মাঝখান থেকে, মানে আমার যেখানটুকুতে সুবিধা হবে, আমার কাছে হচ্ছে আমার দেশ মাতৃকা, আমার দেশ মাতাকে বাঁচানোর জন্য আমার যেখানে যা লাগবে আমি সেটা করব।
তার সামান্য জীবনের মধ্যে 12 বার কি 14 বার তো তার জেলেই জেলেই কেটেছে, গেছে। তার জীবনটাই কেটেছে সেখানে। দিদি, এই যে সুভাষচন্দ্র গ্রেট এসকেপ বা ওনার যে অন্তর্ধান হয়ে যাওয়া ভারত থেকে, সেই সম্বন্ধে আমরা কম বিস্তর যারা নেতাজি গবেষক বা সাধারণ বাঙালিও অনেকটাই জানেন। তারপর তিনি তো কাবুল গেলেন, আফগানিস্তান থেকে তিনি পৌঁছে গেলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু বার্মা ওয়ারের পর সুভাষচন্দ্রের কি হয়েছিল? তাইহুকু বিমান দুর্ঘটনাটা কি সত্যি? সুভাষের জীবনটা আমরা যদি ওখান থেকে যাবার পরে দেখবার চেষ্টা করি, তো শুধু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেম ইনটু দ্য পিকচার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন এসে দাঁড়ালো, তাতে দেখা গেল যে দুটো শক্তি আলাদা করা হয়েছে, অক্ষয় শক্তি আর মিত্র শক্তি। হু আর দ্য মিত্র শক্তি? দ্য ইম্পেরিয়ালিস্ট, USA, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, সব সেখানে দাঁড়িয়ে আছে। হাউ কুড সোভিয়েত জয়েন উইথ দ্যাট? এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সোভিয়েত এখানে কি করে ঢুকলো? সোভিয়েত তো যেতে পারে না, সে তো হচ্ছে একেবারে পুরোপুরি একটা অন্য শক্তি, দুটো পাওয়ার, হ্যাঁ, দুটো একদমই আলাদা জায়গা। এখন খুব ভালো করে যদি দেখেন, আমার কাছে প্রশ্ন যে সোভিয়েত হচ্ছে একটা মানে সমাজতন্ত্র দেশ, আর আমেরিকা হচ্ছে একটা আমলাতান্ত্রিক বা যেটাকে বলা হয় গণতান্ত্রিক, ইম্পেরিয়ালিস্ট, একটা ইম্পেরিয়ালিস্ট আর একটা হচ্ছে কমিউনিস্ট। তো সেই কমিউনিস্ট দেশটা কী করে এদের সঙ্গে জয়েন করেছিল? পৃথিবী সে এত তো সব লোক বলতে থাকে অক্ষশক্তি আর কী বলে মিত্র শক্তি, হ্যাঁ, অ্যালাইড অ্যান্ড তো কী করে বলছে, কী করে অ্যালাইডেও যাবে কী করে? ইটস এ ভেরি ইনিশিয়াল কোয়েশ্চেন উনি ধরেছিলেন, এবং এইসব কাগজপত্র প্রচণ্ডভাবে লোকানো আছে। আমি তোমাকে বলছি, আমি অনেক কষ্ট করে সোভিয়েত থেকে বার করেছিলাম যে উনি বোঝাতে চেয়েছিলেন সুভাষচন্দ্র বোস যে হি ডাজন্ট, মানে মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি হি ডাজন্ট বিলং টু দ্যাট। কিন্তু যুদ্ধের জন্য জয়েন করতে হয়েছিল। তখন কেন না, তখন নন অ্যাগ্রেশন প্যাক্ট ছিল বিটুইন জার্মানি অ্যান্ড রাশিয়া, সেই জায়গা থেকে ঢুকেছিলেন উনি। কিন্তু ঢোকার পর দেখলেন যে আমার অনেক সাহায্য, কারণ সোভিয়েত ইউনিয়নে ওই যে সেকেন্ড ইন্টারন্যাশনাল থেকে আরম্ভ হয়েছে, যে সুভাষ একজন, এবং সেই সুভাষ এসে আজকে দাঁড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে চূড়ায়, তাকে সাহায্য করতে হবে। এটা কে ভেবেছিল? রাশিয়া ভেবেছিল। এটা বললে পরে তো এই যুদ্ধের মধ্যে এত সাহায্য, এত কিছু করে দেওয়া, এত তার বক্তৃতাগুলোকে সাপ্লাই করা অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ায় আসছে তখন তার সাথে। আর সেই বেতার বক্তৃতার মধ্যে তিনি সবসময় একটা কথা বলতেন যে যেখান থেকে তোমরা বলো, হোয়াট এভার স্পিচ ইউ ডেলিভার, ডোন্ট আটার আ সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট এগেনস্ট সোভিয়েত ইউনিয়ন। এগুলো রেকর্ডেড, এগুলো সবই রেকর্ডেড। মস্কো রেডিওয় আমি কাজ করেছি অনেকদিন, সবকটাই রেকর্ডেড আছে। যে সুভাষ ইজ অ্যান এক্সেপশনাল ক্যারেক্টার। তাহলে আপনি বলছেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বার্মা ওয়ার, এই সবটাই কি রাশিয়া ছিল সুভাষের পিছনে? সবটাই ছিল, যদিও জাপান সামনে। তার কারণ হচ্ছে জাপান বিলংস টু এশিয়ান কন্টিনেন্ট অ্যান্ড ইন্ডিয়া অলসো, ভাই ভাই বলা যায়। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখা যাচ্ছে যে জাপানের সঙ্গে সুভাষকে থাকতে হয়েছিল ওই জন্য যে তুমিও এশিয়ান, আমিও এশিয়ান, গর্জে উঠবে এশিয়ানরা আজকে যদি ভারত স্বাধীনতা পায়। ভারত স্বাধীনতা পেতে গেলে এশিয়ার গর্বেই পাবে, জাপানও তাই। কিন্তু যদি ভিতরের ওনার লেখাগুলো সব শাহনওয়াজ বা এদের সমস্ত ডায়েরি পড়ো, তাহলে দেখতে পাবে তারা সকলে বলছে যে আমরা এসে বলতাম যে তুমি জাপানিদের কিরম করে দেখো, বললো জাপানিকে এশিয়ান হিসেবে দেখি, তার বেশি দেখি না। জাপানিকে তোমরা এইভাবে তুমি দেখো না, যে আমাদের তো বলো না যে ওদের এই করো, তাই করো, সালাম করো, সেগুলো কেন করতে যাবো? উই আর ইন দ্য ইকুয়াল স্ট্যান্ড, এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তুমিও যেমন দাঁড়িয়ে আছো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে তৈরি করার জন্য 20 দিন বসে থাকতে হয়েছিল তোজোর সঙ্গে দেখা করার জন্য। তোজো ওয়াজ নট এট অল ইন্টারেস্টেড টু মিট হিম, মানে তার একটা ভয় হয়ে যাচ্ছে যে আমার হাত থেকে বেরিয়ে যাবে, অথচ তোজোর কাছে সেরকম অত খবরও ছিল না। 20 দিন বাদে যখন দেখা করি, তোজো ওয়াজ সো ইমপ্রেসড, পরের দিন সে দায়িত্বে মানে ওদের পার্লামেন্টে গিয়ে বলল যে না, আমি ঠিক করেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল রেকগনিশন দিতে হবে, তো তা নাহলে তো বেরোবে কী করে অতটা জায়গা থেকে। সেইখান থেকে আরম্ভ হলো, তারপরে রেকগনিশন পেল 23
অক্টোবর 1943 আরজি হুকুমতে আজাদ হিন্দ। তার মানে কিরকম দাঁড়ালো, তোমার অক্ষ শক্তি আর মিত্র শক্তি দিয়ে আরম্ভ করেছে, একটা থার্ড পাওয়ার এসে গেল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাকে সাপোর্ট করছে কি, একদিক থেকে অক্ষ শক্তি জাপান, আর একদিক থেকে কি শক্তি জানি না, সে হচ্ছে রাশিয়া। সুভাষচন্দ্র বোসের রাশিয়া। এভরিথিং ওয়াজ কন্ট্রোলড। তাহলে দিদি তাইহুকু বিমান দুর্ঘটনা, যেটাকে আপনি কি বিশ্বাস করেন তাইহুকু বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়েছিল? হয়নি। তাই হোক, বিমান ঘটনার মধ্যে হচ্ছে যে যখন দেখা গেল যে আর কোনো অপশন নেই, তখন বললেন যে আমি এবারে বেরিয়ে যাব রাশিয়া। লেগেশন তৈরি হয়ে গেছে, সো দেয়ার ইজ নো প্রবলেম যে ওইটুকু ওঠার। কিন্তু এই পথটা তো খুব দুর্গম ছিল, মাঝখানে তো বসে আছে ফিলিপিন্সে আমেরিকান, এরা সব চতুর্দিক থেকে ঘিরে বসে আছে, তার ডায়েরি রয়েছে, থার্ডি রয়েছে, এ করে তারপরে অন্যান্যরাও তো মানে কথাগুলো তো চলছে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল যুদ্ধতে যখন এজেন্ট থাকে তারা ভেরি পাওয়ারফুল, যেমন ইউটয় ওয়াজ MI5 এজেন্ট, যার বাড়ি গিয়ে আমি তার সঙ্গে প্রচুর আলোচনা করেছি। সে বলেছিল পরে যদি সময় থাকে আমি সামান্য তার গল্প বলে দেবো। আই ওয়াজ উইথ হিম ফর আ হোল ডে। এনিওয়ে, তো এই যখন তিনি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম করছেন এবং পয়েন্ট টু পয়েন্ট চেষ্টা করছেন যাবেন, তো পয়েন্টটা তখন ঠিক হলো, বারবার শেষ হয়ে গেছে রেঙ্গুন। এবারে তিনি চলে যাচ্ছেন ব্যাংককে যখন গিয়ে পৌঁছেছেন, সেখানে মোটামুটি থিংস আর মোর অর লেস নর্মাল। হি ইজ গেটিং ইনফরমেশন ফ্রম সাইগনে যখন এলো, দেখছি যে কানেকশন মোটামুটি আছে, আমি বেরিয়ে যেতে পারছি আপ টু সেদিন মাঞ্চুরিয়া বেরিয়ে যাব, আমার লেগেশন আছে ওখানে। এই লেগেশনের ব্যাপারটা বহুজন বুঝতে পারেননি। বহু লোক বলে যে ওই তো পুরবিরাই একটা কি কাতাকুচু কি সব বলে টলে, এইরকমভাবে ওটাকে একটা সাইড লাইন করতে চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি দ্য লেগেশন ওয়াজ দেয়ার, entry was there, and to tell you very frankly that I have seen his passport, Orlando Mazzatto. আচ্ছা, নেতাজির পাসপোর্ট, ওনার তো নামটা দেওয়া ছিল অরল্যান্ডো মাজাত্তো ফ্রম কাবুল, ওনার তো সব ও তো কোনো নামে তো জানি। আর একবার নামটা বলেন দিদি। অরল্যান্ডো মাজাত্তো। আচ্ছা, হ্যাঁ, তো সুতরাং সেটাতেই ছিল। আর যেহেতু আমার বইটা খুললে দেখতে পাবে যে আমার যত অ্যাকনলেজ করেছি, দে আর অল এক্স KGB পিপল, অল দে আর মাই ফ্রেন্ডস। আমাকে লোকে মাঝে মধ্যে KGB এজেন্ট বলে, আমি স্বীকার করে নিচ্ছি পাবলিকের কাছে। তো সুতরাং আমাকে অনেকে বললো যে তুমি অন্তত অমস্কে গিয়ে দেখে এসো। আমি তো তখন পড়াই, দুটো ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমার তো ডিগ্রি হয়ে গেছে। সো আই ওয়েন্ট দেয়ার টু ফাইন্ড আউট। তো দেখলাম যে হ্যাঁ, তার একটা জেরক্স কপি ওখানে রাখা আছে ওই এন্ট্রি রেটে, যেদিন এই সত্যটা ট্রুথ প্রিভেলস। তারপর মাঞ্চুরিয়া থেকে কি হলো দিদি? মাঞ্চুরিয়া থেকে মানে উনি তাহলে সাইগন থেকে সোজা মাঞ্চুরিয়া চলে গেছিলেন, গিয়ে ওখানে দিকে ঢুকে গেছেন। তাহলে তাইহুকুটা মাঝখানে কি করে হলো? তাইহুকু এয়ার ক্রাশটাকে কি সাজানো ছিল? তাহলে একদমই সাজানো, ওখানে কোনো এটা কি প্ল্যান্ড বাই নেতাজি সুভাষ সব ওনার প্ল্যান করা ছিল একদম ঠিক করে, এবং তারাই কাজ করে গেছে। এবং যে বম্বারে গেছে, আমার কাছে রাশিয়ান দিক থেকে যে বম্বারের নাম আছে, আর এনারা যেটা বলে, এমনকি আমাদের ডিফেন্স কেউ জানতে দেয়নি। যখন আমি এই বইটা করলাম, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ওটা একটা এডিট করেছি, দে আর ওয়ার অল আর্মড ফোর্সেস অ্যান্ড আই এম ক্রস কোয়েশ্চেনিং দিম, ওরা কিচ্ছু জানে না। এই পোর্শনটা রাশিয়ান গভর্নমেন্ট, রাশিয়ান আর্মি কোনো দিন খুলতে চায়নি। এটা এখন দেখছে একটা মহিলা এর মধ্যে ঢুকে একটা টিটান ট্যাট করতে একটা টেনে বার করে এনেছে। তারপরে নেতাজি মাঞ্চুরিয়া চলে গেলেন। হ্যাঁ, ওখানে ওনার পাসপোর্ট ছিল, মাঞ্চুরিয়া গিয়ে উনি ল্যান্ড করলেন। সেখানে ওনাকে কে রিসিভ করেছে নিশ্চয়ই রাশিয়ানরা করেছিলেন। তারপরে কি হলো? তারপরের ঘটনাতে যখন কথা উঠলো যে পুরবিরাই আবার মিথ্যা কথা বলছেন, এসব ওনার স্টোরিজ অ্যান্ড অল, তখন আমি ঠিক করলাম যে আমার বন্ধু আছে কোলেশনিকভকে বললাম যে হি ওয়াজ দ্য মেজর জেনারেল অফ ওয়ারসো অ্যাক্ট, সাংঘাতিক জায়গায় ছিল, আর টার্কির উপরে কাজ করছে। আমরা একই ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজে। তো আমি তখন ওকে বললাম যে দেখো, আমি মিথ্যাবাদী আর শুনতে পাচ্ছি না, একেবারে রাশিয়ান জানি না, একেবারে জানি না, এ শুনতে আমার জীবন যাচ্ছে, তো তুমি দেখো যদি কিছু করা যায়। তো বলে আচ্ছা ঠিক আছে, যেখানেতে আমাদের গুরু আর্কাইভ, যে আর্কাইভে নোবডি ইজ অ্যালাউড, আমাদের দেশেও তাই দেবে না যেতে, নিয়ম আছে একটা ইন্টারন্যাশনাল লতে, তা সেখানেতে চলো তুমি আর আমি যাবো।
তাহলে আমার ঢুকতে দেবে না, আমি সেখানে গিয়ে কী করতে পারবো? তো চলো গিয়ে ঠান্ডার মধ্যে মরতে হবে আমাকে। আর ওখানে যখন তুমি যাবে গিয়ে করবে, তোমাকে পেন্সিলও দেবে না, কাগজও দেবে না, ওয়েদার ইউ আর ফরমার মেজর জেনারেল অর প্রেজেন্টেই চলবে না। আমি বলি কী করবো? আমি শুনে তুমি একটা কাজ করো, আমার বুদ্ধিতে যেটা আসছে, তুমি যদি ওখানে ইফ ইউ কাম ব্যাক, বলে আমি দেখেছি, হি ওয়ার্কস দেয়ার, বলে আমি দেখেছি, আমরা না ওসব ছেড়ে দাও, ওসব দেখেছি বললে কেউ শুনবে না, তুমি খুব ভালো করে দেখে এসো ডেট নাম্বার আর কি কথা হচ্ছে কাটাচ্ছিল। ওকে বোধহয় 20 মিনিট কি আধ ঘন্টা টাইম দিয়েছিল, আমার ঠিক মনে নেই। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বসে টিডি করে কাঁপছি, সুতরাং সময়টা আমি তোমায় বলতে পারবো না, বেশি অনেকক্ষণ আমার মানে অপেক্ষাটা আরও মনে হচ্ছে আরও বেশি। ধাম করে এলো দুপাশে দুটো বড় বড় পুলিশ, তারা সবে করে কিছু দেয়নি, হাতে পেন্সিল, ওর হাতেও পেন্সিল কাগজ নেই, বলে পুরোহিত তাড়াতাড়ি লেখো। আমরা বলতে থাকো, আমি লিখছি। লেখার মধ্যে জানা গেল যে 1946 অক্টোবর, নাম্বারটাও বলে দিয়েছে, ডেটটা আমি পেয়ে গেলাম। হু আর দ্য পিপল? স্টালিন, মলতভ, ভিশেন্সকি, এই সমস্ত পার্ষদরা আছেন যে কোথায় সুভাষকে রাখা হবে। এভরিথিং ওয়াজ ইন রাশিয়ান। স্টালিন, মলতভ, ভিশেন্সকি আর অন্যান্যরা সব যারা রয়েছে তারা আলোচনা করছে চন্দ্র বোসকে কোথায় রাখা হবে। দিস ইজ দ্য টেক্সট। এটা 1946 স্যার, 1946 অক্টোবর। 46 অক্টোবর, তার মানে তার আগে দায়িত্ব হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাকে তো মিথ্যাবাদী করছে, সেই জন্য আমাকে সত্যবাদী করার জন্য আমার দেখি কিছু করা যায় যদি, করতে আমি আরও পারি, কিন্তু তারপরের ইতিহাস দিদি, এটার পরের 1956 যখন কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের ম্যারাথন কংগ্রেস চলছে, দ্যাট ওয়াজ ম্যারাথন কংগ্রেস ওয়াই Khrushchev was thrown out from the power. Khrushchevকে পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বুলগারিন অ্যান্ড Khrushchev এই চলে যাওয়ার পরে আর কি। তো এই 1956-এর ঘটনা। আর স্ট্যালিন মারা গেছেন 1953। আমাদের স্বাধীনতা এসেছে 47। স্ট্যালিন ইউজ টু কল অল দ্য ডিগনিটারিজ যারা নতুন স্বাধীনতা পেয়েছে, তোমরা এসো, আমি দেখা করবো, ডিপ্লোম্যাটিক খুলবো। নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু স্টেপ ইন। নো, আমি নেহেরুকে রিসিভ করব না। নেহেরু তার বোনকে পাঠালেন, বিজয়লক্ষ্মী পণ্ডিতকে পাঠিয়েছিলেন। 1947 to 56 নেহেরু কিন্তু ঢুকতে পারেননি। 55 দেখো এই কংগ্রেস থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইন্ডো সোভিয়েত ভাই রুশি আরম্ভ হবে, বিকজ দেয়ার ইজ আ বিফোর দ্য স্ক্রিন, আমি জানি না বলা ঠিক হবে কিনা, তবু আমি একটা লাইন উচ্চারণ করছি, কারণ তুমি গোটু এই না এয়ারে, যে দেয়ার ইজ আ নেম, ঠিক নয়, মানে দিস ইজ ডিসকাশন টেবল ইন দ্য কংগ্রেস। বুঝতে পারছো, কংগ্রেস একটা ম্যারাথন হয়েছিল ফ্রম অগস্ট টু ডিসেম্বর 1956-এ। সেখানে রাখা আছে একজনের নাম, সেটা হচ্ছে চন্দ্র বোস। আচ্ছা, এর থেকে বেশি তুমি আমায় জিজ্ঞেস করো না, বিকজ বিফোর দ্য স্ক্রিন আর আমার পক্ষে বলা এই জায়গাটা আর সম্ভব হবে না। তার মানে আপনি বলছেন 56 অবধি আমার কাছে সব কাগজ আছে যে চন্দ্র বোস 56 অবধি রাশিয়াতেই ছিলেন। তারপরে কি হলো দিদি, যেটা প্রশ্ন সবার মনে? প্রশ্নটার মধ্যে তো সত্যনারায়ণ সিনহা নিজে বলেছিলেন যে তাকে কি বলে সেলে রেখে, এত নম্বর সেল টেল সকলে বলে, আমিও সব কিছু পাইনি, বলতে পারবো না, কিন্তু সত্যনারায়ণ সিনহার বইও আমার কাছে আছে, এবং উনি যে ভালো ইন্টারপ্রেটার ছিলেন, ইন্টারপ্রেটারে কাজ করতেন সেটাও জানা। কিন্তু এইটুকু আমার যত কলিগ আছে তারা বলে এন্ড ক্যান দেয়ার। তো মুখার্জি কমিশনের যখন এই যে তদন্ত চলছিল, বা তারা জাস্টিস মুখার্জি গেছিলেন, আপনিও তো সাথে ছিলেন, একসঙ্গে থাকতে হচ্ছে, ওটাই যায়নি। হ্যাঁ, তো ওনারা তো সোভিয়েত গিয়েছিলেন, ওনারা সোভিয়েত রাশিয়া তো গিয়েছিলেন, মস্কোতে ছিলেন, তো ওমস্কেও গেছেন। তাহলে একটা তত্ত্ব মাঝে মাঝে আমি শুনতে পাই যে নেতাজিকে শেষ পর্যন্ত ইয়েতে নিয়ে যাওয়া হয়েছিল। দিস আর অল স্টোরিজ। একবার তুমি যদি ওই আয়রন কার্টনে ঢুকে যদি আমাকে তুমি হাজার যেতেও দাঁড়িয়ে বলতে বলো যে কোথাও তিনি যেতে পেরেছেন, দ্যাটস অ্যান অ্যাবসলিউটলি তোমার মানে সেলফ মেড স্টোরিজ। ইউ ডোন্ট নো হোয়াট ওয়াজ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যে কী ছিল সেখানে আমরা পড়াশুনো করেছি, আমার জীবন কেটেছে, 46 বছর কেটেছে। দেখো, এতগুলো কেজিবির লোকের সঙ্গে আমি যোগাযোগ রেখে কাজ করেছি, আমি সেখানে সব একেবারে সব মানে উইথ অল মাই আমি বলতে পারি
দ্য এন্ড কেম দেয়ার। তাহলে কি ভারত রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হওয়ার কারণেই চন্দ্র বোস মানে সুভাষচন্দ্র বোসকে শেষ করে দেওয়া হয়েছিল? শেষ করার জন্য নয়, শেষ করা হতো না যদি এখানে এত ধরনের ব্যাপার এসে হতো। কারণ ব্রেজনেভ যখন তার সেন্ট্রাল হলে বক্তৃতা করেছিলেন ইন্দিরার সময়, ইন্দিরাকে বসিয়েছেন ব্রেজনেভ, বাংলাদেশ ওয়ার হচ্ছে ব্রেজনেভ, এবং ব্রেজনেভের সাহায্য ছাড়া কিছু চলতো না। আজকে তুমি দেখো, আজকের এই ক্রাইসিসে, ইরান ক্রাইসিস বা মিডল ইস্টের ক্রাইসিসে পেছনে কে দাঁড়িয়ে আছে? রাশিয়া, পুতিন। পুতিন এখন চেঞ্জ হয়ে গেছে। পুতিন ইজ এ ভেরি ক্রুয়েল ম্যান। তাহলে সাইবেরিয়া তত্ত্ব সঠিক নয় আপনি বলছেন, যে নেতাজিকে সাইবেরিয়াতে আমি ওটা বলতে পারবো না, কারণ আমার সঙ্গে যখন দেখা হয়েছিল সেই সময় আমি রিসার্চ করছি না, আমার এই সত্যনারায়ণ বাবুর সঙ্গে। আর এই যে বইটা আছে ওখানে যে সত্যনারায়ণ সিনহার ছবি দিয়েছে, সেটা আবার আর একজন সত্যনারায়ণ সিনহা ছিলেন বিহারের চিফ মিনিস্টার, উনি নন। হি ওয়াজ এ ভেরি মানে খুব নলেজেবল পার্সন, মাল্টিলিঙ্গুয়াল পার্সন, প্রচণ্ড অনেক ভাষা জানতেন, জার্মানটা ভালো জানতেন, যার জন্য জার্মান গভর্নমেন্ট আর রাশিয়ান গভর্নমেন্টের সঙ্গে। আর এরা যখন এলো এক্সচেঞ্জ প্রোগ্রামে, বুলগারিয়ান অ্যান্ড ক্রুশভ যখন এলো ভারতবর্ষ দেখতে, তারপরে স্ট্যালিন মারা গেছে বলে আমাদের নেহেরু গেলেন, 56-এ নেহেরু অ্যানাউন্স করেছেন, তার আগে কিন্তু বলতে পারেননি যে মারা গেছেন বলে। এটা তো সব জায়গায় অন্তত এখানকার রেকর্ড থেকে তো পাওয়া যায়, সকলেই জানেন। ওয়াই 56 was the turning point. আপনি বলছেন যে রাশিয়া থেকে সুভাষ আর বেরোতেই পারেনি, কিন্তু এই যে গুমনামি বাবা বা নেতাজি সাধু হয়ে এসেছিলেন, ওটা তো নিশ্চয়ই অনেক জায়গায় তুমি নিশ্চয়ই দেখো বলে যে আমাদের এই মুখার্জি কমিশন তো এই গুমনামি বাবাকে নিয়ে তদন্ত করেছিল। 10 জনকে এসেছিল ওনার ওখানে, 10টা অ্যাফিডেভিট এসেছিল, তার মধ্যে একজন গুমনামি ছিলেন। আমি তো দেখেছি, আমি তো রোজই ওখানে যেতাম, মানে যখনই হতো। আমি একটা মাত্র মিস করছিলাম তখন আমি রাশিয়ায়, সেই জন্য। কিন্তু তা না হলে গুমনামিরও নাম ছিল করে। তাছাড়া ছিল তোমার ফালাকাটা, তাছাড়া ছিল তোমার সেরেমবাগ না কি একটা জায়গা, সেন্ট্রাল, মানে 10 জন কি এরকম এসেছিলেন যারা নেতাজি বলে নিজেকে দাবি করছিলেন? হ্যাঁ, এবং 10টা এফিডেভিট যারা নিজেকে নেতাজি বলে দাবি করছিলেন, মানে বিভিন্ন সময়। আচ্ছা, বিভিন্ন সময়। এ তো দাবি করেনি, একে দাবি করানো হয়েছে, তার কারণেই বলা উচিত না, এতটা ডিটেইল ভেতরকার ব্যাপারে আমি যেতে চাই না। এই যে গুমনামি বাবা বলুন, বা আমরা শিলিগুড়ির জঙ্গলে একজন বাবার খবর, ফালাকাটার যে বাবা ছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে সমস্ত বাবা, এই বাবারা তাহলে এরকম 10টা বাবার এফিডেভিট এসেছিল। বলেছিলেন না যে মেক 10 ডামিজ, যখন নেহেরু কিছু করতে পারছে না, 56 সাল অবধি তো অপেক্ষা করতে হয়েছে, সোভিয়েত থেকে আনসার আসছে না যে বেঁচে আছে কি মরে গেছে। সুতরাং সে তো তখন যখন এইসব করার চেষ্টা করছে, করেসপন্ডেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে ইউ হ্যাভেন্ট আনসার মি মাই কোয়েশ্চেন, আই এম নট গোইং টু সে যে ওই কোয়েশ্চেনটাই এই কোয়েশ্চেন বলবো না, বাট ডাউট ইজ দেয়ার ওয়াই হি রোট দ্যাট টাইপ অফ লেটার টু, এতে লিখছে কি করে, নেহেরু লিখেছিলেন, নেহেরুর লেখা চিঠি এতে রাশিয়ায় রয়েছে। হ্যাঁ, চিঠিটির মধ্যে অন্য সব কথা, যে আমাদের ফ্রেন্ডশিপ হ্যানা ত্যানা হচ্ছে, আমার বোন ইত্যাদি সব করে। তারপরে একটা ছোট্ট সেন্টেন্স আছে যে ওয়াই ইউ আর নট আনসারিং মাই কোয়েশ্চেন। এখন সেটা অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, তুমি বলতে পারো এটা হতে পারে সেটা হতে পারে, সুতরাং আই নেভার হাইলাইটেড ইট, আমি ওগুলোকে এমনিই রেখে দিয়েছিলাম, যেগুলো দেখানো মানে আরো কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, তারপর যখন মুখার্জি কমিশন এলো, তখন সেই মুখার্জি কমিশনের কাছে এরকম 10 জন বাবা বা 10 জন সাধুর এফিডেভিট এসেছিল, যারা নিজেদেরকে নেতাজি বলে দাবি করছিলেন, বা সাধারণ মানুষ তাদের নেতাজি বলে দাবি করছিলেন। উত্তরে তো সেটা লেখা আছে যে আমি 10 জায়গায় চেক করেছি, করে 10 জায়গা থেকে মানে কেম টু দ্য কনক্লুশন যে নান অফ দেম ইজ বাবা বলে কাউকে আমি রেকগনাইজ করতে পারি না। স্পেশালি গুমনামি বলেনি। গুমনামি বাবা সম্পর্কে অনেক কিছু তথ্য আছে যেগুলো আমি বিফোর দ্য স্ক্রিন বলতে পারবো না, সরি, অ্যান্ড আই গট ইট ফ্রম দ্য আর্মড ফোর্সেস। ওখানে যে একটা ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টে যে সমস্ত আর্মিরা রয়েছে তাদের ইন্টারভিউ করে আমি জানতে পেরেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হয়েছে, ওখানে যখন এটা খুব উত্তপ্ত ব্যাপার, তখন আমিও আমার ফাইন্ডিংস নিয়ে উত্তপ্ত হয়ে আছি। আমাকে খুব করুণভাবে দিয়েছিলেন, টিকিট আর এসব পাঠিয়েছিলেন যাওয়ার জন্য। কলকাতা থেকে লখনৌ হচ্ছে আমার এয়ার টিকিট, আর লখনৌ টু ফৈজাবাদ পৌঁছানো হচ্ছে বাই রোড। বিফোর দ্যাট অনলি মুখার্জি আমাকে ঘিরে রেখে দিয়েছিলেন এদের দিয়ে, আইবি, র অ্যান্ড আদার্স, কারণ আমি একা একদম বাড়িতে থাকি। তো সেখান থেকে সিগন্যালিং এলো যে ডোন্ট ওপেন দ্য টিকিট অ্যান্ড ডোন্ট গো।
সেই ইউ আর গোয়িং বাট ডোন্ট গো, সেই সিগন্যালিংয়ে শেষ হয়ে গেল। তাহলে গুমনামি বাবা কি সত্যি দিদি? কারণ গুমনামি বাবা, তাহলে আপনি কি, আপনার কি ফাইন্ডিং? আমি জানি না কি জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টে যে দাঁতের ডিএনএ আছে, তাদের দিয়ে আমি সেই গল্পটা আরো ভালো করে বলছি, হ্যাঁ। যারা যেত ওখানে। আমার পাশে শান্তনু দত্ত একজন সায়েন্টিস্ট বসে আছেন। হঠাৎ আমায় বলছে, বলি উপরের লোকের আপনাকে ডাকছে, মানে আমার উপরের এতে কি বলে মহাজাতি সদনের অ্যানেক্সিয়ারে হতো তো, ম্যাডাম একটুখানি দেখুন। ম্যাডাম আমি দেখুন, শুনছি তো, একটা হিয়ারিং চলছে, আপনাদের কাছে এটা হয়তো অত ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আমার কাছে দেখা গেল বাক্সের মধ্যে দুটো দাঁত এসছে, সেই দাঁতও দেখানো হচ্ছে যে ওনার দাঁত বলে, এবং সেটা নিয়েও প্রচুর হইচই পড়ে গেল। এনেছিল কারা, কোথা থেকে, সন্তান দলের কারা, একটা দেশলাইয়ের বাক্স ফার্স্ট আমাকে দেখিয়েছিল, আমি কিচ্ছু বলিনি। প্রেস এসে চেপে ধরেছিল, মিথ্যা কথা বলেছি যে আমি জানি না। আজকে আমি বলছি, আজকে না, এর আগেও কয়েক জায়গায় বলেছি। তো সেই দাঁত আমি কি বলবো বলো, কিছু বলার। তা ওনার যে আর একটা তুমি খুব ভালো করে দেখবে যে হোল জিনিসটা কিন্তু ফার্স্ট ফ্ল্যাশ করেছিল হিন্দুস্তান টাইমসে, ইংরেজি গুমনামি বাবাটা। আর ওনার যে ট্রাঙ্ক পাওয়া গিয়েছিল, ট্রাঙ্কের 3টে ভিতরে, ট্রাঙ্ক এসেছিল। হ্যাঁ, আমি জানতাম না, গিয়ে বসে আছি, কারণ তো আমাদের তো ফুড ডিপার্টমেন্টে দিয়েছিল জায়গা। তা আমি গেছি একটা অন্য কাজে, একটা ঘরে চেয়ার নেই, তো যিনি সেক্রেটারি তিনি বলছেন কী করেছেন মিসেস রায়, বাবার ট্রাঙ্ক বুঝতে হবে, কে বাবা, কোথায় বসেছি করে, বললো না এসছে তো, 3টে ট্রাঙ্ক এসেছে এর থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার দিন, তবে সরে বসবো, মাটিতে তো বসবো না, কি বাবা তাকেই চিনি না। যাই হোক, 3টে ট্রাঙ্ক আমার সামনে খোলা হয়েছিল। উনি এলেন, এসে বললেন যে আর কারা কারা আছে, যদি ডিপোনেন্টরা দেখতে চায় এই পুরোবিরায় যেন থাকে। মানে ঠিক আছে। আর বলা হয়েছিল যাদের, তারা পরে মহাকাল তোয়াকালে বিশ্বাস করেন আর কি, যারা অন্যরা ছিলেন, অনেক রকমের বিশ্বাস আছে, টু মেনি ট্রিবিউটারিজ। তো খোলা দেখা গেল, তোমার সত্যি কথা বলছি, তুমি কলকাতা শহর কতখানি যেন জানি না, যে 3টে ট্রাঙ্ক খোলা হলো তাতে সমস্ত জিনিস হচ্ছে গড়িয়াহাট মোড়ের বিখ্যাত দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি, ঢাকেশ্বরী, স্টাইলো, এইসব কার একদম নতুন জিনিস প্যাক করা, সব স্লিপ। আচ্ছা, তারপরে ট্রাঙ্কের ভিতরে 3টে ট্রাঙ্কের মধ্যে গুমনামি বাবার বাড়ি থেকে যে 3টে ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে আপনি বলছেন যে কলকাতার আদি ঢাকেশ্বরী, ট্রেজার্স অ্যাসেম্বলি, এর সমস্ত কাগজপত্র ছিল। কাগজপত্র কেন থাকুক, জামা কাপড় ছিল, ধুতি টুতি, ছেলেদের জিনিস ওখানে। আর অমৃত বস্ত্রালয়, যেখানে ছেলেদের জিনিস বিক্রি হয়, পাঞ্জাবির কাপড় স্টাইলতে তৈরি হয়। আমি তো বললাম যে এটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর ওখানে যারা বসে আছে, তোমরা নিয়ে নাও, বল দিদি আপনার জেল হয়ে যাবে। তো আর বিশেষ করে নেতাজির হাতের লেখা, কিছু দূরবীন, এই সমস্ত কিছু অনেক পড়ে গেছে, সব পড়ে গেছে, ওয়ান আফটার দি আদার সাপ্লাই করে গেছে। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার হয়েছিল, আমি কাউকে আমি অ্যাকিউজ করবো না, মানুষের থাকতেই পারে, হতেই পারে। ফ্যামিলি একটা সময় সেটাকে এনকারেজ করেছে, ফ্যামিলি মেম্বার্স একসময় সেটাকে ডিসকারেজ করেছে। একমাত্র স্টেডি ছিলেন চিত্রা ঘোষ, জানতেন যে উনি পুরোহির পাশে আছে, পুরোহিত কোনো দিনের জন্য ওই স্টাইলও আর একে স্বীকৃতি দিতে পারবে না। তাহলে দিদি, আচ্ছা তারপরে তুমি দেখো, এইটুকু জায়গা আমি বলতে পারি, ওই যে মন্দির তৈরি হলো যেখানে সব জিনিস ডিসপ্লে হবে বলে, কেন এরা দেখতে পেল না? কোথায় চলে গেল জিনিসগুলো? তুমি যদি স্বীকৃতি দিয়ে থাকো, তার জিনিসই যদি অত কোথায়, কারণ আমি তো বলে দিতাম গিয়ে, আমাকে কেউ ধরলেই বলতাম যে 3টে ট্রাঙ্ককে দেখিনি, 3টে ট্রাঙ্ক বাদে যদি আরও 3টে ট্রাঙ্কে থেকে থাকে আমি বলতে পারবো না। কিন্তু যেটা 3টেকে উনি মেজর বলে মনে করে নামিয়েছিলেন, সে 3টের মধ্যে নেই। নেতাজি ওরিয়েন্টেড কিচ্ছু ছিল না, ওসব কিছু নেই। বলছি না, ভালো ভালো কাপড় আছে রয়েছে, তুমি নেতাজি চিঠি টিঠি যেগুলো ছিল কিচ্ছু দূর কোথা থেকে থাকবে, কে কাকে লিখবে? তাহলে একটা কথা তো এই ছবিটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়াতে গিয়েছিলেন, এবং এই যে বাড়িটা, এটা হচ্ছে 100% ঘরটা, এটা রাশিয়ান স্ট্রাকচার। এবং ক্যাপশন ছিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ক্যাপশন যেটা থাকে আর কি একটা এতে লাইব্রেরি এতে, তাতে ছিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, কিন্তু কোনো মান্থ বা ডেট বা কিছু মেনশন ছিল না। তাহলে দিদি, মুখার্জি কমিশন এবং আপনাদের বক্তব্য যেটা নেতাজি সম্পর্কে বোঝা গেল, যে 1956 পর্যন্ত রাশিয়াতে নেতাজির অস্তিত্ব ছিল, তার তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে, আপনারা ওনার জানেন। কাছে সবচেয়ে বেশি আছে, তার কারণ হচ্ছে একটা বিরাট পার্সেল এসেছিল ওনার নামে, মুখার্জির নামে। হ্যাঁ, উইদাউট টাচিং দি
MIA, Ministry of External Affairs of Russia, and without touching the MIA of India, without touching the Indian Embassy in Russia, without touching the Russian Embassy in India. কি ছিল সেই পাঠশালা? তাতে মোটামুটি বলছে ওই যেটা আমি খুব সাইড দিয়ে বলে দিয়ে গেলাম, যে একটা আলাদা টেবিল হয়েছিল কংগ্রেসের 22nd কংগ্রেস, তো ম্যারাথন কংগ্রেস দ্যাট ইজ, এবং সেইখানের থেকেই সাজেশন তারা তুলে দিচ্ছে যে মুখার্জি তুমি এই জায়গাটা প্রোব করো আর কি, বন্ধ করে দাও, প্রোব করো এই জায়গাটা। প্রুফ করো হ্যাঁ, যে 1956 পর্যন্ত নেতাজির অস্তিত্ব ছিল রাশিয়াতে। ওইটুকুই আর কি। উনি তো খুলতেই চাননি, আমাকে দিচ্ছেন, বলে আপনার নামে লেখা আছে আমি কেন খুলতে চাবো। আরেকটি কি কমিশন হওয়া উচিত? না, দরকার নেই, দরকার নেই। তার শোনো, তার কারণ হচ্ছে এই কমিশন রিপোর্ট কমপ্লিট করেছিল। রিপোর্ট যখন কমপ্লিট হয় তবে লোকসভায় আলোচনা হয়, আলোচনার জন্য 1 দিন থাকে, 2 দিন থাকে, 3 দিন থাকে। এখানে অ্যালাউ করেছিল ফিউ আওয়ার্স, যাতে জিনিসটাকে ভেস্তে দেওয়া হয়। কিন্তু লোকসভা থেকে রাজ্যসভায় যায় এন্ডর্স হওয়ার জন্য। ইট নেভার ওয়েন্ট। এটা কার শাসনকালে? বাতিল করলেন উপা। আচ্ছা, মনমোহন সিং অবশ্য মোটামুটি আমাকে বলেছিলেন, স্ক্রিনে আছি নাকি, যাকে যে আমরা চেষ্টায় থাকবো। তো আপনি বলছেন তাহলে ওই মুখার্জি কমিশনের যে রিপোর্টটা রাজ্যসভায় এন্ডোর্স হয়নি, ওই রিপোর্টটা রাজ্যসভায় এন্ডোর্স করা হোক এবং সেটা প্রকাশ করা হোক, হ্যাঁ। তাহলেই অনেক তথ্য সামনে চলে আসবে। এটাই হচ্ছে আমার সবার প্রথম এবং প্রধান রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট, যে যেটাকে এন্ডোর্স করার, মানে যেটা রাজ্যসভায় গিয়ে এন্ডোর্স হবে বা সেখানে তো থাকবে, তবে রিপোর্ট কত সালে হয়েছিল দিদি আপনার? 2000 তারা বলছি কতই সাবমিট করলেন উনি, 5, 6, 7, 8, 10 বোধ হয়, 10 কি 8 আমি ঠিক মনে করতে পারছি, ভুল করবো। তখন মনমোহন সিং সরকার। হ্যাঁ, পাতিল হোম মিনিস্টার, ওনাকে বসতেও বলেননি। আচ্ছা, শিবরাজ সিং মুখার্জিকে। আচ্ছা, উনি যে নিয়ে গেছিলেন বসতেও বলেননি। আচ্ছা, উনি নিয়ে রেখে দিয়েছিলেন, তারপর সেটা লোকসভায় কয়েক ঘন্টা আলোচনা হয়েছিল, হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হয়েছিল এবং সেটা এন্ডোর্স হয়নি। রাজ্যসভায় যায়নি, পাঠানো হয়নি, তার কোনো সংবাদ কোথাও নেই। আচ্ছা, লোকসভাতে ওটা আটকে আছে। আমাদের বিশ্বাস তাই, কারণ কোনো জায়গায় বেরোয়নি। আপনার এখন প্রধান দাবিটা কি? আমার প্রধান দাবি হচ্ছে এটাকে পাঠানো ইয়েতে, কি বলে, রাজ্যসভায় পাঠানো। আর একটা হচ্ছে যে যতদূর জানি বিভিন্ন সোর্স থেকে, যে পুতিন তার রিপোর্ট বা দিয়ে দিতে প্রস্তুত আছে। তাহলে সেটা আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন কি পাননি, কি বলবেন, কি এখন বলবেন না পরে বলবেন, বা এখন মনে হচ্ছে থাক আর কিছুদিন যাক, এই ধোঁয়াশার মধ্যে আমাদের মতন গবেষকদের যেন আর ফেলে না রাখেন। আমরা গবেষণা করি, যাকে যে লিভিং লিজেন্ড বলা যায় নেতাজি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে। কারণ মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলেন এবং জাস্টিস মুখার্জির সাথে প্রায় অর্ধেক বিশ্ব তিনিও ঘুরে বেরিয়েছেন নেতাজি সুভাষচন্দ্রের মতোই, যে নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধানের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা তথ্য হাতে পাচ্ছি যে 1956 অর্থাৎ 1956 সাল পর্যন্ত রাশিয়াতে নেতাজি ছিলেন, সেই সংক্রান্ত প্রমাণ কিন্তু মুখার্জি কমিশন এবং পূর্ববিদির কাছে রয়েছে। কারণ সেই সময় তৎকালীন রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি, তাদের যে ম্যারাথন 22তম সম্মেলন হয়েছিল, অর্থাৎ 22nd কনফারেন্স হয়েছিল, সেখানে আলোচনা করা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি করা হবে। এবং এখানে মনে রাখতে হবে 1956 পর্যন্ত কিন্তু জওহরলাল নেহেরু রাশিয়াতে ঢোকার কোনো রকম পারমিশন পায়নি। তার আগেই মৃত্যু হয়েছে স্টালিনের, এবং তারপর একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। তাহলে এবং তিনি যেটা আরেকটা যেটা তত্ত্ব যেটা নিয়ে ভীষণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে, যে গুমনামির বাবা, শোলমারির বাবা, বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাবার উৎপত্তি হয়েছে, বিখ্যাত দুটো নাম শোলমারি এবং গুমনামি, সেই তত্ত্ব দুটোও কিন্তু খণ্ডন করে দিলেন পূর্ববিদি। তিনি বলছেন যে জাস্টিস কমিশনের কাছে এরকম 10টা এভিডেভিট এসেছিল, যেখানে 10 জন ব্যক্তিকে নেতাজি বলে দাবি করা হয়েছিল বিভিন্ন তরফ থেকে। এবং গুমনামি বাবার যে সমস্ত জিনিসগুলো এসেছিল জাস্টিস কমিশন, মুখার্জি কমিশনের কাছে, সেগুলো কোনোটাই নেতাজির বলে মনে হয়নি কমিশনের। সেই কারণে গুমনামি বাবাকেও কিন্তু জাস্টিস মুখার্জি কমিশন
পুরবিধি জাস্টিস মুখার্জি তারা কিন্তু কেউ কোনো গুরুত্ব দেননি। এবং শোলমারির বাবা তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন নেতাজির পরিবারের সদস্যদের কাছে যে আমার পেটে কোনো কাটমার্ক নেই, নেতাজির যে গল ব্লাডার অপারেশন হয়েছিল ভিয়েনাতে আমি তার কোনো কাটমার্ক আমার শরীরে নেই, আমি নেতাজি নই। তো পুরবিদিতে যেটা বক্তব্য, সেই সময় জওহরলাল নেহেরু তিনি 10 জন ডামি লোক তৈরি করেছিলেন যারা নেতাজির মতো ছিল এবং নেতাজি বলে নিজেদের দাবি করতেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। এখন ইতিহাসের অন্তরালে তো অনেক সত্যই লুকিয়ে থাকে। আমরা এই সত্যের পরবর্তীতে আরো খোঁজ খবর করব, তদন্ত করব যে এই 10টা ডামি তৈরি করার পিছনে সেই সময় জওহরলাল নেহেরুর কি উদ্দেশ্য ছিল। এবং যদি সম্ভব হয় 1956-এর যে তথ্য, রাশিয়াতে নেতাজি ছিলেন, যে ছবিও আপনাদের দেখালাম যে নেতাজি রাশিয়াতে রয়েছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলার সময়, সেই তারপরে 1956-এর পরে নেতাজির কি হয়েছিল, কোথায় হারিয়ে গেলেন আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। পুরোহিতের প্রধান দাবি দুটো, একটা হচ্ছে অবশ্যই মুখার্জি কমিশনের যে রিপোর্ট লোকসভায় সামান্য কিছু ঘন্টা আলোচনা হয়ে থেমে গিয়েছে, সেটা রাজ্যসভায় পাঠানো হোক, আলোচনা করা হোক এবং সেই রিপোর্টটা দেশের জনগণের জন্য সর্বসমক্ষে প্রকাশ করা হোক। তাহলে কিন্তু নেতাজি সংক্রান্ত অনেক তথ্যর সামনাসামনি খোলসা হবে। এবং দ্বিতীয় দাবি অবশ্যই আইএনএ মেমোরিয়াল, এবং তারই সাথে তিনি যেটা বিভিন্ন সোর্স মারফত জেনেছেন যে এই মুহূর্তে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল ইতিমধ্যেই পাঠিয়ে দেবেন বা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। যদি সম্ভব হয় গবেষকদের জন্য প্রধানমন্ত্রী যাতে অতি অবশ্যই সেগুলো প্রকাশ করেন। আমাদেরও পডকাস্টের পক্ষ থেকে, আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীর পক্ষ থেকে দাবি রইল মুখার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করা হোক এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পর্যন্ত কি হয়েছিল, কোথায় হারিয়ে গেলেন আমাদের সুভাষ, সেই পর্দা সরিয়ে দিন, ইতিহাসের সেই কালো অধ্যায়কে আলোতে নিয়ে আসুন এবং প্রকাশ করুন নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য। নমস্কার। নমস্কার।